বাংলার ভাগ্যাকাশে এমন একটি নাম যে এইরকম একজন উজ্জ্বল নক্ষত্র বাংলা সমাজে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। এই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রাজস্থান এবং আশুতোষ মুখার্জির পুত্র হিসাবে আশুতোষ মুখার্জি যেরকম বিদ্বান জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, ঠিক তার পিতার পদঙ্ক অনুসরণ করেছিলেন শ্যামাপ্রসাদ। কিন্তু আপনারা ভাববেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে এত বড় করে আপনি চিত্রণ করছেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপ্তি তো সেইভাবে বাংলায় নেই। কিন্তু সেইভাবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোথাও সেভাবে পাবেন। যখন আপনি ইতিহাস পড়ে এসছেন তখন ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পান। তার কারণ এই দেশে একটা ষড়যন্ত্র চলেছে। দেশের মুনি ঋষি যারা ভারত মাতার জন্য পরিপ্রদত্ত, তাদের কোন গাছের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মুসলিম। নিয়ে চলে গেল পাকিস্তান, কিন্তু এটা হিন্দুস্তান তৎকালীন দেশ নেতাদের উদারতার কারণে। ওটা যদি পাকিস্তান হিন্দু রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, কিন্তু আমাদের উদার নেতৃত্ব এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। সহজ চোখে যে কোনো লোক এটাই বলবে। ভাগাভাগি যদি হয়ে থাকে, কার মধ্যে ভাগাভাগি হয়েছে? রাম আর শ্যামের মধ্যে, রাম আর রহিমের মধ্যে, হিন্দু আর মুসলমানের মধ্যে। তাহলে মুসলমান যদি মুসলমানের ভাগ নিয়ে যায়, বাকি অংশ যেটা পড়ে থাকে সেটা হিন্দুর ভাগ, এটা স্বাভাবিক বুদ্ধিতেই বলে। কিন্তু তৎকালীন জাতীয় নেতারা এটাকে স্বীকার করে। সেই জন্য যা হয়ে গেছে হয়ে গেছে। আমি যা বলতে চাইছি ইশারা আপনি বুঝতে পারছেন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু ইতিহাসকে ফিরিয়ে আনা যায়। সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি এই দেশের একজন নক্ষত্র হওয়া সত্ত্বেও সেভাবে এই দেশের প্রথম যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী মুসলমান। স্বাভাবিকভাবেই তার আগ্রহ বেশি ছিল। বাবর, হুমায়ুন এদের ইতিহাস বেশি শেখানো, যার জন্য ছোটবেলার থেকেই আমরা মুখস্থ করে এসেছি বাবর, তারপরে হুমায়ুন, হুমায়ুনের পরে ঔরঙ্গজেব। না, মিলছে না। সেই কারণে আমাদের যারা শেখাতো শিক্ষকরা, তারা কবিতা আবিষ্কার করে ফেললেন। বাবার হইল আমার জ্বর, সারিল ঔষধে। আর আমরা ওই কবিতা মুখস্থ করে যারা আক্রমণ করতে ভারতবর্ষে এসেছিল, দেব দেবীকে অপমান করতে ভারতবর্ষে এসেছিল, হিন্দু ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষে এসেছিল, তাদের আমরা জীবন কাহিনী, তাদের বীরত্ব, তাদের শৌর্য, তাদের কর্মকাণ্ড সব আমরা মুখস্থ করে পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে মোটা নম্বর পেয়ে আমরা ডিভিশন দিয়েছি। ভারতকে জানিনি, ভারতের আক্রমণকারীকে জেনেছি। এই ইতিহাস, যে ইতিহাস সত্যকে লুকিয়ে বিকৃত ইতিহাসকে উপস্থাপিত করেছে, যে কারণের জন্য আপনাদের আরেকটি কথা স্মরণ করাই। 1975 সাল ইন্দিরা গান্ধী হঠাৎ দেশের জরুরি অবস্থা ঘোষণা করলেন। আর জরুরি অবস্থায় এই যে আমি বলছি এখানে দাঁড়িয়ে আর আপনারা শুনছেন, যদি জরুরি অবস্থা হতো সব এতক্ষণে জেলে চলে যেত। অতএব জরুরি অবস্থায় বাক স্বাধীনতা সম্পূর্ণকে নষ্ট করে দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যম, পত্র পত্রিকাও কোথাও সরকারের কোন বিরুদ্ধে একটি শব্দ লেখা যাবে না। কোন সিনেমা পর্যন্ত সরকারের সামান্য আলোচনা পর্যন্ত করতে পারবে না।
বহু বিরোধী রাজনৈতিক দলের লোকেরা, বিশেষত জনসংঘের লোকেরা, যে জনসংঘ পরে ভারতীয় জনতা পার্টিতে রূপান্তরিত হয়েছে, তার লোকেরা সব জেলখানায় গিয়েছে। কিন্তু জরুরি অবস্থা বেশি দিন টেকেনি। মানুষের চাপে, জনচাপে শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীকে জরুরি অবস্থা তুলে নিতে হলো। 1977 সালে নির্বাচন ঘোষণা হলো, আর সেই নির্বাচনে লোকমান্য জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে পার্টি, যে মুভমেন্ট তৈরি হয়েছিল, সেই মুভমেন্টের নেতা হিসাবে মোরারজি ভাই দেশাই, তার নেতৃত্বে জনতা সরকার দেশে স্থাপিত হল। যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা করেছিলেন, তখন ইন্দিরা গান্ধী এবং তার চামচারা ভেবেছিল, যদি কোনদিন ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়, তাহলে ভারতের সভ্যতা, ভারতের কথা আগামী প্রজন্ম জানবে কি করে? কোন এক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মাটি খুঁড়ে যখন ভারতের সভ্যতা পাবে, কিছুই তো বুঝতে পারবে না। হরপ্পা মহেঞ্জোদারোতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মাটি খুঁড়ে ওখানকার শিলালিপি পড়বার ব্যবস্থা করে তৎকালীন হরপ্পা মহেঞ্জোদারোর ওই সময়কার ইতিহাস আমাদের সামনে উপস্থাপিত করেছিল। কিন্তু এক্ষেত্রে কি হবে? কোথায় পাবে ইতিহাস? এখন তো শিলালিপি নেই, এখন তো কাগজে লেখা। সেই কারণে সরকার ঠিক করলে তামার পত্রের উপর বড় বড় করে খোলাই করে ভারতের ইতিহাস আমরা লিখব, আর দিল্লিতে মাটির তলায় ওটা ঢুকিয়ে দেব। যদি কোনদিন প্রাকৃতিক বিপর্যয়ে ভারতবর্ষ ধ্বংস হয়ে যায়, তাহলে আরেক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আসবে, মাটি খুঁড়ে ওই পাণ্ডুলিপি বের করবে, আর সহজেই ভারতের ইতিহাস তিনি জানতে পারবে, আগামী প্রজন্মকে জানাবে। এই আকাঙ্ক্ষায় মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভারতের ইতিহাস। 1978 সালে দাবি উঠল সারা দেশ জুড়ে, কি আছে ভারতের ইতিহাস আমরা জানতে চাই। কারণ যে সরকার এমার্জেন্সি করে, তার উপর আমাদের কোনো বিশ্বাস নেই। দেশের মানুষ জানতে চায় কি ইতিহাস মাটির তলায় আছে। মাটি খুঁড়ে ইতিহাস তোলা হলো। সেই ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জি বলে কেউ ছিল না। সেই ইতিহাসে বাল গঙ্গাধর তিলক বলে কেউ জন্মগ্রহণ করেনি। এরকম বহু মুনি ঋষির ঠাঁই নেই। বাংলার এক উজ্জ্বল নক্ষত্র ঠাঁই পেয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, কি লেখা ছিল তার মনোলিপিতে? সুভাষচন্দ্র বসু একজন বিপ্লবী ছিলেন। বাস, নেতাজিটাও নেই, সুভাষচন্দ্র বসু একজন বিপ্লবী ছিলেন। আমাদের পাড়ায় আগে অনেক দেখা যেত বিপ্লবী ছিলেন, পেনশন পেতেন। সুভাষচন্দ্র বসু ওই রকম একজন পেনশন ভোগী বিপ্লবী ছিলেন। এই হচ্ছে ইতিহাস, গোটা ইতিহাস। মোগল সাম্রাজ্যের গুণগান থেকে শুরু করে গান্ধীর জন্ম, গান্ধীর আবির্ভাব, গান্ধী পরিবারের কর্মকাণ্ড, গান্ধী পরিবারের রাষ্ট্র গঠন, ভারতের রাজনীতি, ভারতের ভাগ্যাকাশে গান্ধী পরিবারই হচ্ছে একমাত্র উচ্চ সূর্যতম নক্ষত্র, সূর্যতম গ্রহ। অতএব ভাবতে পারেন, যারা মাটির তলায় ওই ইতিহাস ঢুকিয়েছিল, ঈশ্বরের অপার কৃপা, ভারত ধ্বংস হয়নি, ভূমিকম্প হয়নি, প্রাকৃতিক দুর্যোগ হয়নি। নইলে ওই পাণ্ডুলিপি ঢুকে যেত, বিকৃত ইতিহাস ভারতবর্ষের তৈরি হতো। যে কারণে আপনি ভারতকে এখনো জানতে পারেননি। সেই কারণে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঠিক করেছে ইতিহাসের পুনরুদ্ধার করবে, সচ্চা ইতিহাস আপনার সামনে রাখা হবে। পরশুদিন একটি বই, দ্য
প্রিমিয়ার শো আমি দেখলাম। সেই বইটি আপনি যদি প্রিমিয়ার শো দেখার পর তার আগে যদি যুবককে জিজ্ঞাসা করে 1946 এর সেই কালো দিনের কথা মনে আছে? কেউ বলবে কবে হয়েছিল? 16ই আগস্ট। বলে 16ই আগস্ট? 16ই আগস্ট মমতাদের ব্রিডিং করার দিন, খেলা হবে দিন 16ই আগস্ট। 16ই আগস্ট আবার কি হয়েছিল? কলকাতার গঙ্গা নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। 15,000 লোক কলকাতার বুকে হত্যা হয়েছিল এই মুসলিম আগ্রাসনে, মুসলিম দাঙ্গার দ্বারা। 7,000 মা বোনকে তাদের সম্মান নষ্ট করে হত্যা করা হয়েছিল। এছাড়াও কত মা বোনকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। কলকাতার দাঙ্গার পর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর পরে নোয়াখালীর দাঙ্গা, সেই বিনষ্টতা আপনাদের সামনে নেই কেন? ইতিহাস নেই, কেউ ব্যাখ্যা করেনি। যে কারণে শ্যামাপ্রসাদ মুখার্জিও ইতিহাসের পাতা থেকে উধাও হওয়ায় শ্যামাপ্রসাদ মুখার্জির শৌর্য, বীর্য, কর্মগাথা ভারতবর্ষের মানুষের কাছে নেই। যে প্রজাতি শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে ঋণী হওয়ার কথা, তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানে না। আজকে এই যে কাশ্মীর ছিল ভারতবর্ষে তৎকালীন হিন্দু রাজা হরি সিং এর কাশ্মীর। হিন্দু রাজা হরি সিং ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হলেন সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। ভারত মুক্তির সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তি কিন্তু পরবর্তীকালে লঙ্ঘিত হলো। আর কি হলো? কাশ্মীরকে একটা আলাদা মর্যাদা দেওয়া হলো। জওহরলাল নেহরু তার প্রাণের ভাই, আপন ভাই লোকেরা বলে, জওহরলাল নেহরুর প্রাণের ভাই শেখ আব্দুল্লাহ। কে শেখ আব্দুল্লাহ? আজকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ওর বাবা এখনো জীবিত আছে, আগের মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। ফারুক আব্দুল্লাহর বাবা হচ্ছে শেখ আব্দুল্লাহ, অর্থাৎ ওমর আব্দুল্লাহর দাদু। সেই ওমর আব্দুল্লাহ তিনি একটি আবদার করে বসলেন জওহরলাল নেহরুকে, আমি তো আলাদা রাষ্ট্র চেয়েছিলাম। জওহরলাল বলল, আলাদা রাষ্ট্র দিতে পারবো না ভাই, তোকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দেবো। তাই 370 ধারা, সংবিধানের 25-এর এ ধারাকে সংশোধন করে 370 ধারার বলে কাশ্মীরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হলো। কাশ্মীরে সেখানে জাতীয় পতাকা আলাদা হবে। ভারত মাতা ত্রিবর্ণ রঞ্জিত চক্র শোভিত পতাকা কাশ্মীরের মাটিতে উঠবে না। ভারতের রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও পাকিস্তানে বাজবে না। পাকিস্তানের রেডিও স্টেশন হবে ভয়েস অফ কাশ্মীর। পাকিস্তান নয়, কাশ্মীরের রেডিও স্টেশন হবে ভয়েস অফ কাশ্মীর। পাকিস্তান সভা তাকে পার্লামেন্ট সমমর্যাদা দিয়েছে। ভারতবর্ষের পার্লামেন্টের কোন আদেশ কাশ্মীরে কাজ করবে না। ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কোন আদেশ কাশ্মীরের বুকে লাগু হবে না। ভেবে দেখুন। এবং ইলেকশন কমিশনেরও কোনো আদেশ কাশ্মীরে লাগু হবে না। তার মানে কি দাঁড়ালো? কাশ্মীর তো আলাদা রাষ্ট্রই হলো। কাশ্মীরের মুখ্যমন্ত্রী শেখ আব্দুল্লাহকে প্রধানমন্ত্রী, কাশ্মীরের ভাষায় বলা হতো উজিরে আলম মানে প্রধানমন্ত্রী কাশ্মীরে। আপনি ভাবতে পারেন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য প্রায় বিদেশ অবস্থা তৈরি হলো। হরি সিং এর কাশ্মীর আজ হয়ে গেল শেখ
আব্দুল্লাহর কাশ্মীর, এতেও ক্ষান্ত হলো না জওহরলাল নেহরু। বিদেশে যেতে গেলে আপনার পাসপোর্ট লাগে, তাই কাশ্মীরে পাসপোর্ট লাগাতে লজ্জা লাগলো একই দেশের মধ্যে, সেই কারণে পাসপোর্টই লাগালে নাম দিলেন পারমিট, অর্থাৎ ভিসা। পারমিট ছাড়া কেউ কাশ্মীরে প্রবেশ করতে পারবে না। অথচ কাশ্মীরিরা খাবে কি? আমাদের ট্যাক্সের পয়সায় সস্তা দরে কাশ্মীরিরা খাবে। এনে পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করবে আমাদের ট্যাক্সের পয়সায়। আপনি ওখানে গিয়ে ব্যবসা করতে পারবেন না, জমি কিনতে পারবেন না, বাড়ি কিনতে করতে পারবেন না। 370 ধারার বলে কাশ্মীর অনলি ফর কাশ্মীরি, এই অবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল। ভারতকে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন পার্লামেন্টে দাঁড়িয়ে, হে নেহরু, এক দেশে দুই প্রধান, দুই নিশান, দুই বিধান চলতে পারে না। রাষ্ট্র যখন এক, তার আইন, তার পতাকা, তার সংবিধান সব এক হবে। আমি মানি না পারমিট, আমি বিনা পারমিটে কাশ্মীর যাব। শ্যামাপ্রসাদ মুখার্জি চললেন কাশ্মীরে। কাশ্মীরে ঢোকা মাত্রই তাকে শেখ আব্দুল্লাহর পুলিশ গ্রেফতার করলো। গ্রেফতার করে জেলে বন্দী করে রাখা হলো। জেলের মধ্যে স্লো পয়জন করে করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করলেন নেহরুর বুদ্ধিতে শেখ আব্দুল্লাহ। শ্যামাপ্রসাদের বিপদ যখন এলো, মুখার্জির মা অর্থাৎ সারাষ্ট্র মুখার্জির স্ত্রী যোগমায়া দেবী, তিনি জওহরলাল নেহরুকে চিঠি লিখলেন যে আমি এটাকে মানি না, এটা নরমাল ডেথ নয়, চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তদন্ত আমি চাই, তদন্ত করা হোক। দুর্ভাগ্য জওহরলাল নেহরু নিজের বিরুদ্ধে কি করে তদন্ত করবে, যে কারণে তদন্ত হলো না। শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেওড়াতলা মহাশ্মশান কালীঘাট তাদের দাহ করা হলো। আজ ওই ভিড়, এখন তো জনসংখ্যা বেড়েছে, তখন তো জনসংখ্যা কম, আর সেই জনসংখ্যার যে বিপুল পরিমাণ জনস্রোত শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য রাস্তায় নেমে এসছে, আজ পর্যন্ত কোন নেতা, নায়ক, গায়ক কারো মৃত্যুতে এত বড় জনস্রোত আমরা দেখি। স্বাধীন করার জন্য ভারত বহু প্রাণ দিয়েছে। আস্তে আস্তে ক্ষুদিরাম ফাঁসি কাটে ছুটে গেছে, বহু বিপ্লবী প্রাণ দিয়েছে, কিন্তু স্বাধীন ভারতের প্রথম বিপ্লবী শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি প্রাণ দিয়েছেন দেশমাতৃকার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, রাষ্ট্রভক্তির জন্য। সেই কারণে আপনি জানবেন স্বাধীন দেশের প্রথম শহীদ হচ্ছে ভারতকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি দেশকে অখণ্ড রাখবার জন্য তিনি যে পণ নিয়ে গিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হওয়ার সাথে সাথে এক দেশে দুই প্রধানের যে দাবি চলবে না, শ্যামাপ্রসাদ বলেছিল, দুই প্রধান উঠে গেল। কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলো আর প্রধানমন্ত্রী রইল না, অর্থাৎ আব্দুল্লাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর সাথে সাথে মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যের মতো হয়ে গেলেন। পতাকা ফেলে দেওয়া হলো, জাতীয় পতাকা কাশ্মীরের পতাকা হলো। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতে কাশ্মীরে যাওয়ার পারমিট কোথাও উঠে গেল, কিন্তু 370 ধারা রয়ে গেল। কাশ্মীরে আপনি জমি কিনতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, বাড়ি করতে পারবেন না। কাশ্মীর ফর কাশ্মীরি যেটা রয়ে গেল, আর সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর, অর্থাৎ আজকের ভারতবর্ষ
কাশ্মীর আমারা है। যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান হয়েছে ওই কাশ্মীর আমাদের। কিন্তু স্লোগান দেওয়ার সময় ভাবতাম এটা স্লোগানই রয়ে যাবে, আমাদের কখনো হবে না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেখিয়ে দিলেন পাস করে 25 ধারাকে পরিবর্তন করে 370 ধারা বাতিল করে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির শব্দকে সার্থক করে দিলেন। কাশ্মীর আজ সকলের জন্য, আমার আপনার সবার জন্য হচ্ছে কাশ্মীর। আজ কাশ্মীরে যে কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্ত হয়ে দিল্লির রাস্তায় পড়েছিল, আজকে তারা ধীরে ধীরে কাশ্মীরে যেতে শুরু করেছে। আর সেই কারণের জন্যই তো এই হামলা হলো পাহেলগাঁওতে, যে কারণে অপারেশন সিঁদুর করতে হলো। অতএব সেই কারণে অপারেশন সিঁদুর কিংবা পাহেলগাঁওর হামলা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিষ্কার। আপনি জেনে রাখুন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড যখন ভারত ভাগ হয়েছিল, ভারত আর পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে গেল, শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার বলেছিল যে চিনিয়া আই শ্যামাপ্রসাদ দিবাই করেছে, আমি শ্যামাপ্রসাদ পাকিস্তান ভাগ করব। আর শ্যামাপ্রসাদ সেই পাকিস্তান ভাগের জিনিস আপনারা দেখেছে, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তান ভাগ হয়ে গিয়েছে। কিন্তু শ্যামাপ্রসাদের মুখার্জির স্বপ্ন শেষ হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধররা বললাম 370 ধারা বাতিল করে দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির ওই বাণী, আমি পাকিস্তান ভাগ করব। এখন তার পরিবারের সদস্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিন পাকিস্তানকে 4 টুকরো করে ছাড়বে, 4 টুকরো করে ছাড়বে। পাকিস্তানই থাকবে না, পাকিস্তান বলে কোনো নাম কোনোভাবেই মানচিত্রে থাকবে না। যে বালুচিস্তান ও অন্য স্থান, পাকিস্তান বলে কিছু থাকবে না। অর্থাৎ সেই কারণে আমরা মিশন নিয়ে চলি, আমরা নীতি নিয়ে চলি। ঘন ঘন ভোটের জন্য নীতি পরিবর্তন শ্যামাপ্রসাদের দল কখনো করেনি। অর্থাৎ আমাদের আদর্শ নীতি তা এক রয়েছে। সেই আদর্শকে ধেয়কে আমরা পাথেয় করে 100 বছর যদি লড়তে হয় 100 বছরের লড়াই লড়ব, কিন্তু আমাদের আদর্শ তাকে বিক্রি করব না, আদর্শকে বাস্তবায়ন করব। তাদেরকে বলতে চাই, এই শ্যামাপ্রসাদ মুখার্জি, যে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতির সাথে সাথে এই দেশের একজন সফল শিল্পমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহরুর মন্ত্রিমণ্ডলে এই চিত্তরঞ্জন লোকোমেটিক্স, দুর্গাপুর কারখানা, এই যে সিন্দ্রিক সার কারখানা, এগুলো সমস্ত শ্যামাপ্রসাদ মুখার্জির দান। অতএব সেই কারণে আমি মনে করি অল্প সময় শিল্পমন্ত্রী থেকেছিলেন, তার কারণ জওহরলাল নেহরুর মতো ব্যক্তিত্বহীন মানুষের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো সিংহের বেশিক্ষণ সহবাস সম্ভব নয়। তাই তিনি বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে আসার পরে হিন্দু মহাসভা তৈরি করলেন। হিন্দু মহাসভা ওই সময় দারুণ ভাবে ফ্লারিশ করলো। শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা চারিদিকে আলোড়ন ফেলে দিল। ওই হিন্দু মহাসভা তৈরি করবার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তৎকালীন সরসংঘ চালক মাধব গোলওয়ালকারজি, মাধবরাও গোলওয়ালকার, অর্থাৎ আমরা যাকে গুরুজি বলেছি, সেই গুরুজি শ্যামাপ্রসাদ মুখার্জিকে বললেন, তুমি একটি রাজনৈতিক দল তৈরি করো, যে দল আগামী দিন সারা ভারতবর্ষকে বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যাবে, স্বামী বিবেকানন্দের বাণীকে সার্থক করবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবির এই চিন্তাকে বাস্তব
এই জনসংঘের যাত্রা শুরু হলো। জনসংঘের যাত্রা চলতে চলতে দুর্ভাগ্য এটাই, মাঝ পথে শ্যামাপ্রসাদ মুখার্জি জওহরলালের চক্রান্তে মারা গেলে স্বাভাবিকভাবে জনসংঘের ধাক্কা লাগলো। ওই ধাক্কার কারণে জনসংঘ পিছিয়ে গেল। আর যে ভ্যাকুম, সেই ভ্যাকুমটা কমিউনিস্টরা দখল করে নিল। স্বাভাবিকভাবে কমিউনিস্ট এগিয়ে গেল। শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ পিছিয়ে গেল, কিন্তু পিছিয়ে গেলেও শেষ হয়নি। তার কারণ ওই যে কথা আমি বললাম, আদর্শ নিয়ে যারা দাঁড়িয়ে থাকবে, উপরওয়ালা ঈশ্বরের আশীর্বাদ তার উপর থাকবেই থাকবে। যে কারণে সেই জনসংঘ আজ ভারতবর্ষের 1 নম্বর রাজনৈতিক দল, বিশ্বের 1 নম্বর রাজনৈতিক দল। আর সেই দলের নেতা নরেন্দ্র মোদী আজ বিশ্বের 1 নম্বর দেশ, 1 নম্বর দেশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের ইতিহাসে, সর্বকালীন ইতিহাসে সর্বকনিষ্ঠ উপাচার্য এত কম বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের সম্মান ছিল। শ্যামাপ্রসাদকে বলতো শ্যামাপ্রসাদ হচ্ছে মুসলমান বিরোধী। কত বড় অসত্য কথা! এই শ্যামাপ্রসাদ এখানে সরকার তৈরি করেছিল পশ্চিম বাংলায়। হক শ্যামা মন্ত্রিসভা, ফজলুল হক একজন মুসলমান, সেই ফজলুল হকের সাথে একসাথে মিলে এই বাংলাতে মন্ত্রিসভা স্থাপন করলো শ্যামাপ্রসাদ হক ও ফজলুল হক শ্যামাপ্রসাদ মন্ত্রিসভা। সংক্ষেপে বলতো হক শ্যামা মন্ত্রিসভা। অতএব শ্যামাপ্রসাদকে ভূলঙ্ঘন করা হয়েছে। শ্যামাপ্রসাদ রাষ্ট্রবাদী, শ্যামাপ্রসাদ রাষ্ট্রভক্ত, কিন্তু তাকে নানাভাবে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ যখন উপাচার্য, তখন মুসলিম স্ত্রী পড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। এই শ্যামাপ্রসাদ মুখার্জি ইসলামিক হিস্ট্রি ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো চালু করলেন। সাম্প্রদায়িকতা এখন আমরা বড় বড় বোর্ডে বোর্ডে লিখি আর দেখি, আর বড় বড় আবৃত্তি আওড়াই। ওরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বড় বড় বুলি আওড়ে আমরা চিৎকার করি, কার বুলি আওড়াই? কাজী নজরুল ইসলামের, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। আর বড় বড় লোকেরা এই বুলি আওড়ায়। কিন্তু এই কাজী নজরুল ইসলাম লিখতে পারতেন একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলামকে ভাড়া দিতে পারছে না। সেই কারণে ওর কলকাতার বাড়ি থেকে, বাগবাজারের বাড়ি থেকে ধাক্কা দিয়ে জিনিসপত্র সহ, পুত্র এবং তার স্ত্রী সহ রাস্তায় ফেলে দিয়েছে বাড়ির মালিক। রাস্তায় বসে আছে কাজী নজরুল ইসলাম, খাওয়ার পর্যন্ত পয়সা নেই। আরেকটা বাড়ি ভাড়া করবে সেই অবস্থা নেই। কপর্দক শূন্য কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম